5 আগস্ট বেলা 12:30টা কক্সবাজারের সিপাল হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ প্রবেশ করছেন হোটেলটিতে। এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে। আসলে ভাবা যায় যারা দিনরাত জুলাই 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 চেতনা, জুলাই শহীদ, জুলাই এটা জুলাই সেটা, আর আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠান, উদযাপন অনুষ্ঠান দেখার জন্য, সেই অনুষ্ঠানে এই দলটার যারা প্রধান স্টেক হোল্ডার বা এই অনুষ্ঠানটার এনসিপি, তাদের প্রথম সারির 5 জন নেতা আশ্চর্যমূলক, মানে আমার কাছে লাগছে যে এদের কি জ্ঞান বুদ্ধি আসলে নাই। এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে সেখানে বৈঠক করতেছে। শেষ পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত যে ঘোষণা, সেই ঘোষণা প্রফেসর ইউনূস দিলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রত্যাশিত নির্বাচনের কথা বললেন। শেষ পর্যন্ত মনে হচ্ছে যে বিএনপির যে নতজানু রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছিল, বিএনপি যে সরকারের প্রশংসার রাজনীতি করছিল এবং সরকারকে নানা ইস্যুতে ছাড় দেওয়ার রাজনীতি করছিল, সেই রাজনীতিই বোধহয় শেষ পর্যন্ত কাজে দিল। অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, আপনারা জানেন যে আজকে 5ই আগস্ট, এই দিনটাকে খুব স্মরণীয় করে রাখতে চেয়েছিল এনসিপি। প্রদর্শক, আবার ওইদিকে আজকে সাবেক নেত্রী শেখ হাসিনা আজকে দেশ থেকে পালিয়ে গেছিল, তার 1 বছর পূর্ণ হলো। আবার এইদিকে একটি 5ই আগস্ট একটি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা এনসিপির একটি বড় পাওয়া ছিল, কিন্তু এনসিপির কিছু নেতা সেখানে ছিল, আর প্রায় 4 থেকে 5 জন তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। প্রদর্শক শ্রোতা, এই বিষয়ে কয়েকটি বিশ্লেষক তুলে ধরেছে। প্রদর্শক, আপনার তাদের মুখে কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে না এসে তারা কক্সবাজারে কেন গিয়েছে। প্রদর্শক, আপনারা বিশ্লেষকের কথাগুলো সম্পূর্ণ শুনবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। আরেকটি কথা, যে আগামী নির্বাচন কোন মাসে হবে বা কত তারিখে হবে, প্রদর্শক এটা আজকে ঘোষণা করে দিয়েছে। প্রদর্শক, অবশ্যই আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে শুনে আসি। চলুন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে উদ্বেগের সংবাদ আমরা এটুকু বলতেই পারি এবং বেশ চাঞ্চল্যকর। 5 আগস্ট যখন অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন, যে দিনটি এনসিপি নেতাদের কাছে, সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই দিন সকালেই এনসিপির শীর্ষ নেতারা খুবই গোপনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে। কেন এমন একটি গুরুত্বপূর্ণ দিনে এনসিপির শীর্ষ নেতারা পিটার হাসের সঙ্গে কক্সবাজারে একটি হোটেলে গোপন বৈঠকটি করলেন? এর মধ্য দিয়ে অনেক ধরনের প্রশ্ন নিঃসন্দেহে মানুষের মধ্যে উঠতে পারে। সেই বৈঠকে কারা ছিলেন? এনসিপি নেতাদের মধ্যে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা। যেটি আমরা জানতে পেরেছি যে এই বৈঠকের জন্য খুবই তড়িঘড়ি করে মঙ্গলবার সকালে বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই নেতারা কক্সবাজার পৌঁছান। সেখানে একটি বৈঠকে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন এবং নিঃসন্দেহে এটুকু বলতে পারি যে এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। এবং অভ্যুত্থানের যে বর্ষপূর্তির দিনটি 5 আগস্ট, যে দিনটি বর্ণাঢ্য আয়োজনে, বর্ণিল আয়োজনে, নানান কর্মসূচির মধ্য দিয়ে সরকারিভাবে পালিত হচ্ছে, যেই দিনটি এই কথিত বিপ্লবী বা অভ্যুত্থানকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং যেই দিন ডক্টর মোহাম্মদ ইউনূস এই এনসিপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন, সেই দিনই পিটার হাসের সঙ্গে তড়িঘড়ি করে এই গোপন বৈঠক কেন? খুব স্বাভাবিকভাবেই এটি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। এবং আমরা এটুকু আশঙ্কা করতে পারি, এই প্রশ্নগুলো তুলতে পারি, তাহলে কি ঘটতে যাচ্ছে, কি হতে চলেছে, নতুন কোনো দৃশ্যপট আমাদের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে কিনা। এবং নিশ্চয় আপনারা এও জানেন যে অভ্যুত্থানের বর্ষপূর্তির একদিন আগে 4 আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যিনি মাস্টার মাইন্ড, সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন এই উপাধিতে, সরকারের সেই তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেটি পরবর্তীতে আবার এডিট করেছেন, পরবর্তীতে সেটি আবার তুলেও নিয়েছেন, ডিলিট করেছেন। মূল কথা সেটি ছিল হচ্ছে, তিনি লিখেছেন 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে, যেখানে সেনাবাহিনীর সর্বান্তকরণে সার্বিক জায়গা থেকে সরকারকে সহযোগিতা করছে। শুধু সরকারকে সহযোগিতা করা নয়, যাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছেন সেই এনসিপি নেতাদেরকে সব ধরনের প্রোটোকল দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য। শুধু সেনাবাহিনীও নয়, রাষ্ট্রের সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। সেখানে কেন আবার 111-এর গন্ধ তিনি খুঁজে পেলেন? এই মন্তব্য করে তিনি আসলে কি বোঝাতে চাইলেন, কাদেরকে অ্যাটাক করতে চাইলেন, এবং আসলে কিছু ঘটতে যাচ্ছে না সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি। যদি তারা এতই জনপ্রিয় হয়ে থাকে, তাহলে কেন সেনাবাহিনীর এ ধরনের কোনো ষড়যন্ত্র থাকবে? এবং আমরা এও জানি, গত 31 বা 30 জুলাই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনি জানালেন, তিনি মন্তব্য করলেন যে আগামী 5-6 দিন খুবই ক্রুশিয়াল ডেজ,
খুবই গুরুত্বপূর্ণ দিন, এবং এই 5-6 দিনের মধ্যে বোঝা যাবে সরকার কোন দিকে যেতে চলেছে বা দেশ কোন দিকে যাচ্ছে। কি ঘটার কথা এই 5-6 দিনের মধ্যে? নতুন আবার কোন ম্যাটিকুলাস ডিজাইন আঁকা হচ্ছে আমরা জানি না। এবং এই যে পিটার হাস, তার সম্পর্কে আমরা জানি 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগে তার যে তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে, সেখান থেকে তিনি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। তৎকালীন বিরোধী দলীয় নেতাদের অনেকের কাছে তিনি ভগবান হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাকে বাংলাদেশের সেই সময়ের জন্য অথবা সাম্প্রতিক সময়ের জন্য তাকে অনেক রহস্যময় পুরুষ বলে মন্তব্য করেন। সেই রহস্যময় পুরুষের সঙ্গে এনসিপি নেতাদের এমন গুরুত্বপূর্ণ একটি দিনে কেন গোপন বৈঠক? যদিও আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অনুষ্ঠান মঙ্গলবার, তার আগেই তারা আবার বিশেষ অবস্থায় বা বিমানের কোনো ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন। যতটুকু জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 2026-এর 13ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন, এর একটি গুঞ্জন শোনা গেছে বা বিভিন্ন গণমাধ্যমে অসমর্থিত সূত্রে এই ধরনের খবর বের হচ্ছে। সেই নির্বাচনের তারিখটি ঠেকানোর জন্য নাকি পিটার হাসের দ্বারস্থ হয়েছেন এনসিপি নেতারা। তারা তাকে বোঝাতে গেছেন যে কোনো অবস্থাতেই যেন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা না করেন। যদিও এই নির্বাচনের তারিখ ঘোষণা না ঘোষণার মধ্যে দিয়ে আমি তেমন বিশেষ কোনো পার্থক্য দেখি না, এর আগে আমি অনেকবার মন্তব্য করেছি, তারপরেও তারা সেটি ঠেকাতে চান। এবং এই ছাত্র নেতাদের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের একটা গভীর যোগাযোগ ছিল, যে অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে সেখানে অবশ্যই সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল, কিন্তু সাধারণ মানুষ শুধু চেয়েছে শেখ হাসিনা সরকারের পতন বা শেখ হাসিনার পদত্যাগ। এর পেছনে যে নানান ষড়যন্ত্র ছিল তা তো মানুষ জানতো না। সেই ষড়যন্ত্রগুলো কারা করেছে, কাদের ডিজাইন ছিল, এখন তো নিজের মুখে অনেকে দাবি করছেন। জামাত ইসলাম দাবি করছে এই আন্দোলন তাদের ছিল, এই ডিজাইনটি সম্পূর্ণ তাদের ছিল। তারা কিছুতেই বোঝাতে চায়নি সাধারণ মানুষের সামনে যে এই আন্দোলন তাদের, যাতে সব শ্রেণী পেশা মানুষের ইনভলভমেন্ট ঘটে। শিবিরের নেতারা, এনসিপির নেতারা, সাবেক সমন্বয়কদের অনেকে তো দাবি করছে কীভাবে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল ইলেকট্রিক পোস্টের সঙ্গে। তাদের হাতে যে স্নাইপার রাইফেল গেল, সেই স্নাইপার রাইফেলের গুলিতে পুলিশ মারা গেল, সাধারণ মানুষের অনেকে মারা গেলেন। কীভাবে তাদের হাতে স্নাইপার রাইফেল গেল, এখন সব কিছুই বের হচ্ছে। শেখ হাসিনার পতন কতটা অনিবার্য ছিল কিংবা অনিবার্য ছিল না সেই বিতর্কে আমি জানি, এর মধ্যে অনেকবার বলেছি সেটার সঙ্গে। কিন্তু আবার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আন্দোলনকারীদের একটি গভীর সখ্যতা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যানিংয়েই তারা সবকিছু করেছে, তা প্রমাণ হতে চলেছে আবারও নতুন করে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা ছিল সেটিও আমরা জানি, নানানভাবে এখন আন্তর্জাতিক পর্যায়ে সেই বিচার বিশ্লেষণগুলো উঠে আসছে। কলম্বিয়া ইউনিভার্সিটির জননীতি বিষয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড জেফ্রি স্যাক্স তিনি একটি লেখা লিখেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। সেখানে তিনি 2 দিয়ে 4 মিলিয়ে এটি উপস্থাপন করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বিরোধী অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত ছিল, যেভাবে হাত ছিল পাকিস্তানের ইমরান খান সরকারের পতনের জন্য বা পতনের বেলায়। এবং যুক্তরাষ্ট্রের ইউএস এইডের $29 বিলিয়ন বাংলাদেশের রিজন চেঞ্জ করার জন্য যে ব্যবহৃত হয়েছে, এই কথা তো ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে উচ্চারণ করেছেন। অতএব এটি অভ্যুত্থান ছিল ঠিকই, সাধারণ মানুষ নেমেছিল, কিন্তু তাদের আবেগকে পুঁজি করে তাদেরকে নামতে বাধ্য করা হয়েছিল। সেই পুরনো কথা বারবার আমি বলি, আবারও বলছি। পিটার ডি হাস তার সঙ্গে এই গোপন বৈঠকের মধ্য দিয়ে, এনসিপি নেতাদের এই গোপন বৈঠকের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্রের খেলা সম্ভবত এখনো থামেনি। এবং আর একটা প্রমাণ, আবার নতুন করে নয়, পুরনো কথা বলি, এই এনসিপি কিন্তু এখনো পর্যন্ত করিডোর ইস্যুতে, বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ইস্যুতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে যে গোপন শর্তগুলো মানা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেসব কোনো বিষয়ে শব্দটি উচ্চারণ করেনি। নির্বাচনের তারিখ ঘোষণা, একেবারে স্পেসিফিক তারিখ ঘোষণা না করলেও প্রফেসর ইউনূস জানিয়ে দিলেন যে 2026-এর ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে এবং নির্বাচন ওই সময় করার জন্য নির্বাচন কমিশনকে তিনি চিঠি পাঠাবেন এবং জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানালেন তিনি। 2026-এর ফেব্রুয়ারির যদি রোজার আগে নির্বাচন হয়, তাহলে বিভিন্নভাবে বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র যে আলোচনাগুলো কয়েকদিন থেকেই শোনা যাচ্ছে, সেই আলোচনাগুলোতে উঠে আসছে 2টো তারিখ, ফেব্রুয়ারির 12 অথবা 13। এই 2 দিনের যে কোনো একদিন নির্বাচন হতে পারে, সেরকম সিদ্ধান্ত সরকার নিয়েছে, তেমনটাই বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে। ফেব্রুয়ারি 13 তারিখ শুক্রবারে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ শুক্রবারে নির্বাচন করার বড় প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে শুক্রবারে জুমার দিন, জুমার নামাজের একটা বড় ব্রেক দিতে হবে নির্বাচনে। সেই জুমার নামাজের বড় ব্রেক দিতে হলে নির্বাচনী কার্যক্রমে ভাটা পড়তে পারে। সেটা বিবেচনায় যদি আনা যায়, তাহলে হয়তো ফেব্রুয়ারির 12 তারিখ বৃহস্পতিবার নির্বাচনের দিন হতে পারে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কবে তারিখ ঘোষণা করে। সরকারের সঙ্গে নিশ্চয়ই এখন তারা আলোচনা করবে এবং আলোচনা যে আগেই হয়েছে সেটাও নিশ্চিত। যদি সরকার সত্যি নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে চায়, তাহলে সেই আলোচনা নির্বাচন কমিশনের সঙ্গে হয়েছে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারেই হয়তো একটা খসড়া তারিখ বলবে। এখন তো স্পেসিফিক তারিখ নির্বাচন কমিশন বলবে না, কারণ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সময় স্পেসিফিক তারিখ বলবে। এখন হয়তো ওই ভাষা ব্যাপারই বলবে যে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে নির্বাচন হবে।
এখন আসি মূল আলোচনায়, যেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যখন ফেব্রুয়ারির মধ্যাহ্নে মাঝামাঝি সময় নির্বাচনের কথা, অর্থাৎ রোজার আগে নির্বাচনের কথা বললেন ফেব্রুয়ারিতে, তার মানে ফেব্রুয়ারির কোনো একটা সময় ধরে নেওয়া যায় দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের কথা যখন বললেন, তখন সেটা বাস্তবায়িত হবে কিনা সেই সন্দেহ কিন্তু চতুর্দিকে রয়েছে। কারণ তিনি নির্বাচন নিয়ে বহু সময় বহু কথা বলেছেন। নির্বাচন নিয়ে প্রথমে তিনি ডিসেম্বরের কথা বলেছিলেন 25-এর, এরপরে তিনি চলে গেলেন ডিসেম্বর থেকে জুনের পরে তিনি নতুন তত্ত্ব দিলেন এপ্রিলে নির্বাচন করার। এপ্রিলে নির্বাচন কতটা বাস্তবসম্মত সেই আলোচনা যখন হলো, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি কিন্তুর মধ্যে রাখলেন। এবার এসে এই 5 আগস্ট যখন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এর আগেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে শুনেছি যে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি যখন বৈঠক করেছেন, তখন তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের দিনই একই সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সেটাই হলো, বাস্তবতা আমরা এখন দেখছি যে সেটাই হলো। কিন্তু ওই কনফিউশন রয়েছে। ওই কনফিউশন যখন রয়েছে, তখন নির্বাচন না হোক, আবার এই নির্বাচন নিয়ে দ্বিমত রয়েছে সরকারের কাছের দল যারা এনসিপি, জামাত, ইসলামী দল, বিভিন্ন ইসলামী দল, তারা কিন্তু এই নির্বাচনের পক্ষে, দ্রুত নির্বাচনের পক্ষে তারা নয়। তাদের ভাষ্যগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকম। কেউ বলছে সংস্কার এবং বিচারের আগে নির্বাচন কোনোভাবেই প্রত্যাশিত নয়, আগে সংস্কার এবং বিচার শেষ করতে হবে, তারপরে নির্বাচন। এবং এনসিপির পক্ষ থেকেও সেটা বলা হচ্ছে। আজকে এনসিপির নেতারা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন, এমন গুঞ্জন সারা দিন যখন চলছে, তখন সেটাও একটা আলোচনার মধ্যে এসেছে যে পিটার হাসের সঙ্গে আলোচনাটা কিংবা বৈঠকটা কি জন্য, কি ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন পেছানোর আলোচনা হচ্ছে কিনা, তারা পিটার হাসকে এটা বলার চেষ্টা করছে কিনা যে তারা নির্বাচন যেন, প্রধান উপদেষ্টা নির্বাচন যেন দ্রুত না করেন সেই ব্যাপারে চাপ দেয়া, সেরকম নানা বিষয় বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে। কিন্তু একটা ব্যাপার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন দিয়ে পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া আদতে এই সরকারের আর কোনো পথ খোলা নেই। পরিস্থিতিগুলো এত ঘোলাটে হয়েছে, ব্যর্থতাগুলো এত বেশি প্রকাশ্যে চলে এসেছে। গত 1 বছরে সরকার কোনো কিছুই কন্ট্রোল করতে যখন পারেনি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব তারা থামাতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগই এসেছে যে মবকে তারা জাস্টিফাই করছে, মবকে তারা পৃষ্ঠপোষকতা করছে। সরকার থেকে সরাসরি করা না হলেও সরকারের ভেতরে অনেকেই এই কাজগুলো করছে। চাঁদাবাজির ব্যাপক রূপ আমরা দেখেছি। এবং সেই ক্ষেত্রে গতকালকেই একটা টক শোতে আলোচনা দেখছিলাম, সাংবাদিক মাসুদ কামাল এবং বিএনপি নেত্রী রুমিন ফারহানা তারা বলার চেষ্টা করছেন যে চাঁদাবাজির ঘটনা যে ঘটছে, জুলুমের ঘটনা যে সারা দেশে ঘটছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এটা ঘটাচ্ছে, এই ব্যাপারে সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। কারণ সরকার চাইছে, ইন্টেনশনালি সরকার চাইছে যে এই ব্যাপারগুলো এত বেশি মাত্রায় হতে থাকুক যেন জনগণের রাজনীতিবিদ এবং রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হয় এবং বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যেন সরকারের পক্ষে সুবিধা হয়। এবং এই সরকার বিরাজনীতিকরণ করার প্রক্রিয়াতে আছে, রাজনীতিকে মাইনাস করা। এবং রুমিন ফারহানা এটাও বলেছেন যে বিরাজনীতিকরণের কথা যখন আলোচনা হচ্ছে এবং রাজনীতিকে মাইনাস করার প্রসঙ্গ যখন আলোচনা হচ্ছে, তখন যে প্রশ্নটা সামনে নানাভাবে এসেছিল যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না, রুমিন ফারহানা এটাও বলেছেন তারেক রহমানের নিরাপত্তা, তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা যে নিশ্চিত করা হবে তার গ্যারেন্টি কোথায়, তার গ্যারেন্টি এখন পর্যন্ত তিনি পাচ্ছেন না বলেই ফিরছেন না। এবং যদি বিরাজনীতিকরণের প্রক্রিয়াতে সরকার থাকে, তাহলে তো সরকারের প্রথম এবং একমাত্র টার্গেট হবে তারেক রহমানকেই তারা টার্গেট করবে। এরকম নানা আলোচনা কিন্তু চলছে। অর্থাৎ সরকার চাঁদাবাজির ঘটনাটাকে মোকাবেলা করেনি, থামায়নি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ জনগণের যেন রাজনীতিবিদ এবং রাজনীতি সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হয়, যেন প্রফেসর ইউনূস সরকারের উপরেই এক ধরনের আস্থা আসে এবং জনগণ বলে যে আপনি ক্ষমতায় থাকেন, রাজনৈতিক দলের চাইতে আপনি অনেক ভালো। এইরকম আলোচনা কিন্তু সমাজে অনেক জায়গায় অনেকভাবে আমরা শুনেছি। সেই সব আলোচনা হয়তো গুরুত্বপূর্ণ, সব আলোচনাই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, এই ব্যাপারগুলো যদি সত্যিও হয়, বিরাজনীতিকরণের প্রক্রিয়াটাও যদি সত্যি হয়, তাহলেও চাঁদাবাজির ব্যাপারগুলো, লুটপাটের ব্যাপারগুলো, মবের ব্যাপারগুলো এমন পর্যায়ে গিয়েছে যে এটা কন্ট্রোল করা আর সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। এটা কন্ট্রোল করার কোনোভাবেই যখন সম্ভব হচ্ছে না এবং সরকার নানাভাবে বিতর্কিত হচ্ছে, সরকারের ভেতরের মানুষগুলো নানাভাবে বিতর্কিত হচ্ছে, সরকারের উপদেষ্টারা বিতর্কিত হচ্ছে, এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিচ্ছে স্বয়ং টিআইবির মতো প্রতিষ্ঠান, যে টিআইবির প্রধান আবার সরকারের ঐক্যমত্য কমিশনের অন্যতম প্রভাবশালী মেম্বার, সরকারের সঙ্গে যিনি কাজ করছেন তিনি যখন টিআইবি হয়ে কথা বলছেন, তখন বলছেন যে এনসিপি, কিংস পার্টি এবং সরকারের পৃষ্ঠপোষকতাতেই এটা তৈরি করা হয়েছে। এরকম বিতর্ক কিন্তু সরকার কোনোভাবেই থামাতে পারছে না। যখন থামাতে পারছে না, তখন আদতে নির্বাচন দ্রুত দিয়ে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া কোনো উপায় নেই। এটাই একমাত্র সেফ এক্সিট। আর একটা বড় ব্যাপার যেটা আছে,
সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত সরকার বোধহয় ইকুয়েশন করে দেখেছে যে কোনোভাবেই আগামী নির্বাচনে যত প্রভাব বিস্তার করার ঘটনাই ঘটানো হোক না কেন, বিএনপিকে ক্ষমতায় না আনার প্রক্রিয়া সফল হবে না। বিএনপি জনসমর্থনে ক্ষমতায় আসবে, আর বিএনপি যদি ক্ষমতায় আসে সেই বিএনপিকে তারা যদি আস্থায় রাখতে না পারে, বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপিকে যদি বিষিয়ে তোলে তারা, তাহলে বিএনপি সরকার গঠন করে পরবর্তী সংসদে এই সরকারের, বর্তমান সরকারের সমস্ত কার্যক্রম যদি বৈধতা না দেয়, তাহলে এই সরকারের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। সেটা একটা বড় সমস্যার সৃষ্টি হবে, যেটা আমরা দেখেছি যে 111-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আমরা দেখেছি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাদের কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার পরেও কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশে থাকতে পারেননি, তারা এখন পর্যন্ত বিদেশে অবস্থান করছেন। এই যে ব্যাপারগুলোই হয়তো ভবিষ্যতের একটা সিগন্যাল দিয়েছে এই সরকারের জন্য যে একমাত্র সেফ এক্সিটের পথ, যে রাজনৈতিক দল জনসমর্থনে বেশি সেই রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা, যেন পরবর্তী সংসদে এই সরকারের সমস্ত কার্যক্রম বৈধতা পায়। সেটা দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন। অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে এনসিপির 5 নেতা কেন কক্সবাজারে গিয়েছিল আর নির্বাচনের তারিখ কবে করা হয়েছে। প্রদর্শক, এখান থেকে আপনারা কি বুঝলেন, কি জানলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।